হাউ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টেপ বাই স্টেপ, কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি। এর আগে আমি বিগত যে ক্লাসগুলো নিয়েছি, যে আলোচনাগুলো করেছি, সেখানে যে বিষয়গুলোর উপর হাইলাইট আমি করেছি, তার প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা আজ থেকে করব বা দেখব। এবার সেটা কিভাবে আমরা করতে পারি বা দেখতে পারি। দেখেন, আমি সবকিছু বাদ দেন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে ফর্মস অফ ভার্ব, বা এটাকে বলবো যে কনজুগেশন অফ ভার্ব, এটার উপর আমাকে একটা কনসেপ্ট রাখতে হবে। অর্থাৎ ভার্ব রিলেটেড যে শব্দ বা ভোকাবুলারি গুলো আছে, অ্যাটলিস্ট 100 বা 200টা ভার্ব রিলেটেড ওয়ার্ডের বাংলা অর্থ এবং ফর্ম। অর্থাৎ একটা ভার্বের 3টা ফর্ম থাকে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আরো 2টা ফর্ম থাকে, বাট সেটার দরকার নেই আপাতত। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমাকে জানতে হবে বাংলা অর্থ সহ। কোন ভার্ব, যে ভার্ব গুলো মোস্ট ইউজফুল, যে ভার্ব গুলো আমাদের ডে টু ডে লাইফের স্পিকিং বা কনভারসেশনে অনেক বেশি ব্যবহৃত হয়, এই ধরনের ভার্বের অর্থ জানতে হবে। কনজুগেশন অফ ভার্ব দিয়েই একটা ভাষা শেখা শুরু করতে হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার শিখতে হবে। কেন টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার শিখতে হবে? কারণ টেন্স এর মাধ্যমেই কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আপনি যখন ইংলিশে স্পিকিং করবেন, আপনি যখন ইংলিশে কনভারসেশন করবেন, কারোর সাথে কমিউনিকেশন করবেন, একটা স্টেবল টাইমে বা পজিশনে কথাকে রেখে আপনি এগোতে পারবেন না। আপনার টাইম বা সময়ের পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন অনুযায়ী আপনাকে সঠিকভাবে টেন্সের ব্যবহারটা করতে হবে। এই পরিবর্তনটাই টেন্স, বাট পরিবর্তনটা হয় কার? ভার্বের। এই এই যে ফর্মস অফ ভার্ব লিখছি ফার্স্টে, যেটা এইটার সাথে টেন্স অতপ্রতভাবে জড়িত। মূলত এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসেই কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। তো আপনারা জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে পার্ট আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এবার 3-4-12টা স্ট্রাকচার টেন্স এর হয়। আপনার যদি এই 12টা স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা থাকে, তাহলে আপনি সম্পূর্ণভাবে আহ মানে একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে 12টা টাইমে 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। এটা হচ্ছে বিষয়। এখন এই টেন্স দিয়ে 12টার বেশি সেন্স বা টাইম তৈরি করা যায় না। এর জন্য আমাকে শিখতে হয় মডেল। এগুলো আমি আগেও বলেছি। এর জন্য আমাদেরকে শিখতে হয় যেটা, সেটা হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। কিসের কথা বলছি? মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব এর ব্যবহার। এটা দিয়ে এটা মূলত প্রবাবিলিটি, পসিবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, রিকোয়েস্ট, পারমিশন, এগুলো প্রকাশ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে আরেকটা টপিক জানতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস এর প্র্যাকটিক্যাল ব্যবহার। কেন প্যাসিভ ভয়েস জানতে হয়? এই দেখেন, আমি এটা বিশেষ করে রাইটিং বা স্পিকিং এও অনেক বেশি দরকার হয়। এই যে আপনাদের ক্লাস শুরু করার আগে আমি একটা ক্লাস নিলাম আইএলটিএস প্র্যাকটিক্যাল স্পিকিং টপিকের উপর। এই টপিকটা অ্যানালাইসিস করতে গিয়ে এইখানে দেখেন টপিকের নাম ছিল আ লিডার অর ইন্সপিরেশনাল পারসন। হ্যাঁ, সো এই টপিকটা অ্যানালাইসিস করতে গিয়ে এখানে একটা কোশ্চেন ছিল যে হোয়াট মেক্স আ গুড টিম, একটা ভালো টিম কি কিভাবে তৈরি হয়। হ্যাঁ, সো এই টপিকটা আমি আনসারটা একটু দেখাই আপনাদের। এই টপিকটা যখন আমি অ্যানালাইসিস করতে গেলে এইখানে একটা সেন্টেন্স আসছে, দেখেন এই যে বাক্যটা এখানে বলছে যে আ গুড টিম ইজ বিল্ড, একটা ভালো দল, ভালো টিম তৈরি হয় অন মিউচুয়াল রেসপেক্ট, ক্লিয়ার কমিউনিকেশন অ্যান্ড আ শেয়ার্ড ভিশন। সো এই যে বাক্যটা লেখা, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস, ইজ প্লাস ভি3। তার মানে আপনি যদি প্যাসিভ ভয়েসের সঠিক স্ট্রাকচার, সঠিক ফাংশন না জানেন, প্যাসিভের সঠিক ব্যবহার যদি আপনি না করেন, তাহলে আপনি বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন যখন প্র্যাকটিক্যাল লার্নিং এর ভিতর আসবেন। আমি আজ যে ক্লাসটি নিচ্ছি, এই ক্লাসটি আপনাদের প্রত্যেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। মনোযোগ দিয়ে দেখেন। আজকের এই ক্লাসের পর আগামীকাল থেকে আমরা সম্পূর্ণভাবে নতুন একটা জায়গায়, নতুন একটা স্টেপে পদার্পণ করব, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং। অর্থাৎ আমি আপনাদের আজকের এই ক্লাসে যা যা শেখাবো, সবকিছুর হাইলাইট আমরা নেক্সট ক্লাস থেকে করতে থাকবো প্র্যাকটিক্যাল কনভারসেশন অ্যান্ড স্পিকিং প্র্যাকটিসের মাধ্যমে, এবং সেটা ডে বাই ডে প্রত্যেকটা দিন নতুন নতুন টপিকের উপর ধারাবাহিকভাবে আমরা করব সিম্পল সেন্টেন্স প্র্যাকটিসের সাথে। তো সেই জায়গাটায় যেতে গেলে, অর্থাৎ যেটা বলছি যে নেক্সট ক্লাস থেকে আমরা যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করব কনভারসেশন
বা স্পিকিং এর উপর, সেইটা করতে গেলে আজ যে বিষয়গুলো আমি দেখাবো এটা আপনাদের দেখা বা বোঝা অনেক বেশি দরকার, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 1 নম্বর পয়েন্ট কি? ফর্মস অফ ভার্ব। 2 নম্বর পয়েন্ট কি? টেন্স। 3 নম্বর পয়েন্ট কি? মডাল অ্যান্ড সেমি মডাল। 4 নম্বর পয়েন্ট কি? প্যাসিভ ভয়েস। তো এই 4টা বিষয় আজ আমরা মনোযোগ দিয়ে দেখব এবং প্র্যাকটিক্যালি কিছু বিষয় আমরা সলভ করার চেষ্টা করব। এবার আসি টেন্স এর ফাংশনে। টেন্স এর টোটাল স্ট্রাকচার কয়টা? টেন্স এর টোটাল স্ট্রাকচার হচ্ছে 12টা। এই 12টা স্ট্রাকচার মূলত কি আপনাদেরকে আগে বুঝতে হবে। দেখেন, টেন্স স্ট্রাকচার একটু বোঝেন। টেন্স এর যে 12টা স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচার মূলত কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। নাম্বার 1, সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন বলে, কেউ তো একজন করে। একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আমি, আপনি, সে, তারা, রহিম, করিম, এগুলোই সাবজেক্টের পরে। প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন। সাবজেক্ট প্লাস ভার্ব, দেন এক্সটেনশন। এই যে ভার্বটা, এই ভার্ব ওয়ান, এই যখনই আমি লিখবো ভার্ব ওয়ান, তখন সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এইটা। যেমন কোন একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, এটাকেই প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। অর্থাৎ আমি বই পড়ি, আই রিড আ বুক, আমি একটা বই পড়ি, এইটাই আমার প্রেজেন্ট সিম্পল টেন্স। এর বাইরে কিন্তু আর কিছুই নাই, এখানে আর কোনো কিছুই নাই। ঠিক আছে? আই রিড আ বুক, এটাই প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যাঁ, আমি আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। সে স্কুলে যায় যদি বলি, এই প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হয়। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে তারা ভাত খায়, দে ইট রাইস, দে ইট রাইস, তারা ভাত খায়। এখন দেখেন, সাবজেক্টে এটা থার্ড পারসন দে, বাট এটা প্লুরাল। প্লুরাল থাকতে ভার্বের সাথে এস বা ইস হবে না। কিন্তু যদি বলি সে ভাত খায়, তখন বলতে হবে হি ইটস রাইস। এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, অন্য কোনো কোনো জায়গায় না। কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস। এরপর আমি যদি বলি তুমি একটা চিঠি লেখো, হ্যাঁ, তাহলে ইউ রাইট আ লেটার, ইউ রাইট আ লেটার। তাহলে এটা আমার প্রেজেন্ট সিম্পল টেন্স। বোঝেন, সাবজেক্ট আই, উই, ইউ, হি, দে, এগুলো আছে। এরপর ভার্ব আছে। ভার্ব গুলো কিন্তু জাস্ট রিড মানে পড়া, গো মানে যাওয়া, গোস, গো এর থার্ড পারসন ফর্ম ইট, এই হি থাকার কারণে ইটস হলো, বা রাইট, মানে বেস ফর্ম গুলো বসছে। এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে এক্সটেনশনের যে পার্টটা, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তাহলে এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্য শুধু এইভাবে তৈরি করে রাখলে হবে না। একটা বাক্যকে আবার নেগেটিভ করতে হয়, ইন্ট্রোগেটিভ করতে হয়। তো প্রেজেন্ট সিম্পল টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম হচ্ছে ডু বা ডাজ এর ব্যবহার করা। বলেন তো কি বললাম? এটা হচ্ছে হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে বসে, ডু বা ডাজ। ডাজ কখন বসে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নাম যদি বোঝায়। আর ফার্স্ট বা সেকেন্ড পার্সন হলে ডু। যেমন আই রিড আ বুক, আমি একটা বই পড়ি। এখন আমি যদি বলি আই ডোন্ট রিড আ বুক, আমি একটা বই পড়ি না। এবার আমি যদি বলি আমি কি একটা বই পড়ি, তখন জাস্ট ডু আই রিড আ বুক, ডু আই রিড আ বুক। অর্থাৎ সেন্সটা বোঝেন। প্রেজেন্ট সিম্পল টেন্সে আমার নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম কি? ডু ভার্বের ব্যবহার। মানে আমি ডু নট, সাবজেক্টের পর ডু নট বললে বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ডুটা সাবজেক্টের আগে আনলে, ইন্ট্রোগেটিভে কিন্তু কোনো নট বসবে না, ডুটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়ে যাচ্ছে। আমি বলছি যে আই গোস টু স্কুল, আমি স্কুলে যাই। আমি যখনই বলছি আই ডু নট বা আই ডোন্ট গো টু স্কুল, তখন কি? আমি স্কুলে যাই না। এই যে জাস্ট সিম্পল একটা বিষয়, বাট এইটা আমরা বারবার 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 আমরা ভুল করি। এরপর দেখেন, আমি যদি বলি ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। তো এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা কোশ্চেন। হি গোস টু স্কুল, এই যে হিটা যখন হচ্ছে, তখন আমরা কি করব? আমরা ওই ডু না লিখে আমরা এখানে লিখবো ডাজ। বোঝেন? হি ডাজেন্ট, হি ডাজেন্ট
এই আজকে রুলস স্ট্রাকচার দেখাচ্ছি, কাল থেকে কিন্তু এগুলো আর কিছুই পাবেন না আপনারা। একদম প্র্যাকটিক্যাল লার্নিং এর ভিতর যাব, কনভারসেশনের ভিতরে এরকম নেগেটিভ সেন্টেন্স দেখবেন, স্পিকিং টপিকের ভিতর নেগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেখবেন, ডু নট ডাজ নট দেখবেন। সেখান থেকে আমি আপনাদের স্মরণ করাই দিব যে এখানে ডাজ নট বা ডু নট এই কারণে হয়েছে, এটা প্রেজেন্ট সিম্পল, এটা প্রেজেন্ট সিম্পলের থার্ড পারসন ফর্ম, এগুলো কিন্তু সেভাবে বলবো। আজ আমি জাস্ট এখানে দেখাচ্ছি। সো হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না, সে স্কুলে যায় না। এবার সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়, জাস্ট জাস্ট কি হবে, ডাজ হি গো টু স্কুল। মানে এই সেন্টেন্স গুলো কখন হচ্ছে, যখন একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, একটা কাজ রেগুলার হইতে হয়, প্রতিদিন হয়, সেটাকে প্রেজেন্ট সিম্পল বলে। দে ইট রাইস, তারা ভাত খায়। তাহলে আমার নেগেটিভটা কি, যে দে ডোন্ট, অর্থাৎ ডু নট, দে ডোন্ট ইট রাইস, তারা ভাত খায় না। তো তারা কি ভাত খায়, কি হবে, ডু দে, ডু দে, ডু দে ইট রাইস, ডু দে ইট রাইস, তারা কি ভাত খায়, ডু দে ইট রাইস, তারা কি ভাত খায়। হ্যাঁ, এবার দেখেন হি ইটস রাইস, সে ভাত খায়, তাহলে কি হবে, হি ডাজন্ট, 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 ডাজন্ট ইট রাইস, ইট রাইস, সে ভাত খায় না। সে কি ভাত খায়, কি হবে, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। ইউ রাইট আ লেটার, তুমি একটা চিঠি লেখো। তাহলে তুমি চিঠি লেখো না, ইউ ডোন্ট রাইট আ লেটার, ইউ ডোন্ট, ইউ ডোন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখো না। এবার তুমি কি চিঠি লেখো, তাহলে ডু ইউ রাইট আ লেটার, ডু ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখো, তুমি কি একটা চিঠি লেখো, ডু ইউ রাইট আ লেটার। এবার দেখেন এই যে সেন্টেন্স গুলো আমি এখানে তৈরি করছি, এই যে সেন্টেন্স গুলো আমি এখানে লিখছি, এই সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো আমি কি কি লিখছি এখানে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, দেন আমার নেগেটিভ সেন্টেন্স আছে, দেন আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে। বাট এই যে লাস্টে যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো, এইগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। বলেন তো আমি কি বললাম, ইয়েস নো কোশ্চেন। মানে কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ভাবে হয়, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ভাবে হয়, একটাকে বলা হয় ইয়েস নো আর একটা হয় ডাবল ইউএস। মানে এই অক্সিলারি বা হেল্পিং ভার্ব দিয়ে যে কোশ্চেন বা প্রশ্নগুলো হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আর তার আগে যদি ডাবল ইউএস ওয়ার্ড বসানো হয় তাকে ডাবল ইউএস বা ইনফরমেটিভ কোশ্চেন বলে, সেখানে একটা ইনফরমেশন দিতে হয়। আর এই কোশ্চেন গুলোর অ্যান্সার জাস্ট ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়, এজন্য এটাকে ইয়েস নো কোশ্চেন বলে। ডু ইউ রাইট আ লেটার, তুমি কি একটা চিঠি লেখো, আমি বলতে পারি ইয়েস অর নো। ডাজ হি ইট রাইস, ইয়েস অর নো। ডাজ বসালে কিন্তু আর গোস, ইটস এগুলো থাকবে না, বেস ফর্মে চলে আসবে। এবার দেখেন এই যে ডু ইউ রাইট আ লেটার, এর আগে আপনি যদি বলেন যে ওয়ার ডু ইউ রাইট আ লেটার, তুমি কোথায় একটা চিঠি লেখো, ওয়াই ডু ইউ রাইট আ লেটার, তুমি কেন একটা চিঠি লেখো, হাউ ডু ইউ রাইট আ লেটার, তুমি কিভাবে একটা চিঠি লেখো, ওয়েন ডু ইউ রাইট আ লেটার, তুমি কখন একটা চিঠি লিখো। অর্থাৎ এই জায়গায় যদি আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করেন, সে যে ডাব্লিউএইচ ওয়ার্ড হোক, হোয়াট, ওয়েন, হোয়াই, হাউ, হোয়ার, আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যাতে হয় এন্ড অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন যদি হয়, আপনি সেটা ব্যবহার করতে পারেন। দেন এখান, সে কি ভাত খায়, এখন সে কেন ভাত খায়, ওয়াই ডাজ হি ইট রাইস, সে কখন ভাত খায়, ওয়েন ডাজ হি ইট রাইস, সে কিভাবে ভাত খায়, হাউ ডাজ হি ইট রাইস, সে কোথায় ভাত খায়, ওয়ার ডাজ হি ইট রাইস, সে কতবার ভাত খায়, হাউ অফেন, কতবার ইংরেজি কি, OFTEN, হাউ অফেন ডাজ হি ইট রাইস। সো আপনারা কিন্তু এইভাবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আপনারা কিন্তু এইভাবে জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ড এর ব্যবহার করে কোশ্চেনের আগে ডাব্লিউএইচ কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন তৈরি করতে পারেন। তার মানে কি, এতক্ষণ যা বললাম এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো বসে এইভাবে সেন্টেন্স তৈরি হয়। কিন্তু সেন্টেন্স শুধু একটা তৈরি করে রাখলে হবে না, ওই সেন্টেন্সটাকে ড্রিল করতে হয়। ড্রিল করা মানে কি, ওই সেন্টেন্সটাকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ, এইটা করা শিখতে হয় বা শিখতে হবে। তাহলেই ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা আসে, ফ্লুয়েন্সিটা বৃদ্ধি পায়। আপনি যদি এগুলো না করেন, নেগেটিভ বা ইন্টারোগেটিভ, তাহলে ইনস্ট্যান্টলি সেন্টেন্স বলতে পারবেন না। আমি যদি বলি সে কেন চিঠিটা লেখে না, বলেন তো ইংরেজি কি, সে কেন চিঠিটা লেখে না, ওয়াই ডাজেন্ট হি রাইট দ্য লেটার, ওয়াই ডাজেন্ট হি রাইট দ্য লেটার, ওয়াই ডাজেন্ট হি রাইট দ্য লেটার, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এই জায়গাটায়
তখনই আসতে পারবেন যখন এই ড্রিলটা আপনি প্র্যাকটিস করবেন। অর্থাৎ এই যা যা দেখাচ্ছি এইটা একটু প্র্যাকটিস করবেন, আর এই কোশ্চেনের আগে দেখবেন যে WH ওয়ার্ড বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না পারি কিনা। আর এই কোশ্চেন কিন্তু আরেকটা হয়, সেটাকে বলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। যেমন ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? আমি যদি এখানে বলি ডাজেন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না? ডোন্ট দে ইট রাইস, তারা কি ভাত খায় না? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডাজন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না? অর্থাৎ এখানে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে। আচ্ছা, সেটা দেখাচ্ছে। তার আগে বলেন, এই পর্যন্ত যা যা বললাম এতটুকু কি আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন? যারা একদম দুর্বল আছেন বা একদম বেসিক লেভেলে আছেন, এতটুকু কি বুঝতে পারছেন এই পর্যন্ত যতগুলো কথা বললাম বা যা দেখালাম? হ্যাঁ। জি স্যার। ইয়েস স্যার, স্যার ওটা তো এর আগে করে। ওকে, এবার দেখেন, এবার দেখেন, বোঝার চেষ্টা করেন। তো এই যে এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, আমি কি বলছি যে এইরকম একটা সেন্টেন্সকে টোটাল 12টা সেন্টেন্সে মডিফাই করা যায়। একটা টেন্সকে, একটা সেন্টেন্সকে। মনে করেন, এটা আমি আগেও দেখাইছি, দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। নেক্সট ক্লাস থেকে আর এগুলো দেখাবো না, আমি শুরুতেই বলে নিয়েছি। আজই হচ্ছে আপনাদের এই যে রুলস, ফাংশন, স্ট্রাকচার, এটা আমি জাস্ট আজকে এইভাবে দেখাই দিচ্ছি। এর কারণ হচ্ছে আগামী ক্লাস থেকে আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যাল কনভারসেশন এবং স্পিকিং এর ভিতরে মুভ করব। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা দেখব, তার ভিতরে এই ধরনের রুলস স্ট্রাকচার আসলে যেন আপনারা বুঝতে পারেন যে এটা এই টেন্সে আছে বা এটার বাংলা অর্থ এইরকম। এর জন্য আমি আজকে এইভাবে দেখাই দিচ্ছি, যাতে করে যারা একদম দুর্বল আছেন তারা ভালোভাবে বুঝতে পারেন। দরকার হলে এই ক্লাসটা বারবার, রেকর্ডেড ক্লাসটা বারবার আপনি রিপিট করবেন। আমার কথা বোঝার চেষ্টা করতে হবে, কারণ আমরা এর ভিতরে পড়ে থাকবো না। রুলস স্ট্রাকচারের ভিতরে আমি অলওয়েজ প্র্যাকটিক্যাল জায়গার উপর ফোকাস করি। প্র্যাকটিক্যালি আমরা ডে বাই ডে নতুন নতুন টপিকের উপর প্রত্যেককেই পারফর্ম করতে হবে। আমরা স্পিকিং প্র্যাকটিস প্লাস কনভারসেশন আমি করাবো। সো দেখেন, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমি যদি বলি যে ডাজেন্ট হি ডাজেন্ট ড্রাইভ হি ডাজেন্ট ড্রাইভ এ কার, এর বাংলা অর্থ কি? সে গাড়ি চালায় না। তাহলে সে কি গাড়ি চালায়? ডাজ হি ড্রাইভ এ কার, এইটা। এবার আমি যদি বলি ডাজেন্ট হি ড্রাইভ এ কার, ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ এ কার। এবার আমি যদি বলি হোয়াই, দেখেন, আমি যদি বলি হোয়ার, ওয়েন, আমি যদি বলি হোয়ার, আমি যদি বলি হাউ, আবার আমি লিখবো হোয়াই, আবার আমি লিখবো হোয়েন, আবার আমি লিখবো হোয়ার, আবার আমি লিখবো হাউ। কেন আমি দুইবার লিখলাম? কারণ আমার এখানে প্রশ্ন মানে কোশ্চেন, যেটা কোশ্চেন কিন্তু আমার এখানে দুইটা, দুইটা কোশ্চেন। একটা হচ্ছে এই যে ডাজ ই ড্রাইভ এ কার, এটা ইয়েস নো কোশ্চেন। আর একটা হচ্ছে এই যে নেগেটিভ, যে ডাজন্ট হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায় না। তাহলে এই যে ডাজ হি ড্রাইভ এ কার, এটা যদি আমি এবার এখানে লিখি যে সে, দেখেন, হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়। এবার আমি যদি বলি ওয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়। ওয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়। এবার এই যে কথাটা, যে ডাজেন্ট হি ড্রাইভ এ কার, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন, এখানে দেখেন, আমি যদি বলি ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায় না, সে কেন গাড়ি চালায় না, কেন গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায় না। ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায় না। সেন্টেন্স আমার একটা, হি ড্রাইভস এ কার। এই একটা থেকে আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করলাম। দেখেন, এখানে টোটাল 13টা, 13টা হওয়ার কথা না, এটা 12টা হবে। দেখি কোনটা বেশি হয়ে গেছে, দেখতেছি। দেখেন, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হি ডাজেন্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালায় না। ডাজ হি ড্রাইভ এ কার, সে কি একটা গাড়ি চালায়। ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায় না। ওয়াই ডাজ হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়। ওয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে, সে কোথায় গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায় না। ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ এ কার, ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায় না। সো এইভাবে কিন্তু এই সেন্টেন্স গুলো আপনারা তৈরি করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা কি বলা হয়? ড্রিল প্র্যাকটিস, ট্রান্সফরমেশন করা। একটা সেন্টেন্সকে কতভাবে, কতগুলো ওয়েতে, কতগুলো ফাংশনে ট্রান্সফর্ম করা যায়। তো এইটা গেল একটা সাইড। এরপর আমি কি বলছি দেখেন, এই যে সেন্টেন্স গুলো এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে আমি করলাম, একইভাবে
আমি যদি জাস্ট পাস্ট সিম্পল টেন্সের কথা বলি, দেখেন আমি এই সব ধরে কপি করলাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই সব ধরে কপি করে আমি এখানে নিয়ে আসলাম, দেখেন এই যে, এবার এই যে ভার্ব অন, এই ওয়ানের জায়গায় জাস্ট আমি এখানে টু বসালে সেটা পাস্ট সিম্পল হয়ে যায় বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, যার অর্থ হচ্ছে কোনো একটা কাজ কেউ অতীতে করেছিল, কেউ অতীতে করেছিল, তার ফল বা রিয়েকশন এখন আর বর্তমানে নেই। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, করেছিল, গিয়েছিল, এসেছিল, থেকেছিল, আমি করেছিলাম, গিয়েছিলাম, এরকম। এই যে আই রিড আ বুক, এটা হবে আই রেড আ বুক। এই রিডের পাস্ট ফর্ম স্পেলিংটা এই সেম থাকে, আর ই এডি, বাট উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়, আই রেড হয়ে যায়। এই যে ডোন্ট রিড, এই পাস্ট টেন্সে ডু ডাস এর জায়গায় কোশ্চেন বা নেগেটিভের জন্য জাস্ট ডিড এর ব্যবহার হয়। আর যখন আপনি ডিড এর ব্যবহার করবেন, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। আই ডোন্ট রিড, এখানে কি হবে, আই ডিডন্ট রিড। আই ডিডন্ট আই ডিডন্ট রিড আ বুক, বাংলা অর্থ হচ্ছে আমি একটা বই পড়িনি। ডি আই আই ডিডন্ট রিড আ বুক, আমি একটা বই পড়িনি। আমি কি একটা বই পড়েছিলাম, ডিড আই রিড আ বুক। আই গো এর জায়গায় এই গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এই যে ভি টু বললাম, এই ভি টু হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। যখন আপনি নেগেটিভ করবেন, আপনার জাস্ট আই ডিডন্ট গো টু স্কুল। ভার্ব কিন্তু নেগেটিভের ক্ষেত্রে ওয়েন্ট থাকবে না, গো হয়ে যাবে, কারণ এই ডিড কি, ডু থেকে আসে, একটা পাস্ট ফর্মের ভার্ব। আবার ওয়েন্ট বসানো যাবে না, দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না। ডিড বসলে মেইন ভার্বটা বেস ফর্ম হয়ে যাবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভি টু, নেগেটিভ সেন্টেন্সে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। এবার কি হবে, ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম, এ দেখেন হি গোজ, এখানে কি হবে, এখানেও হি ওয়েন্ট হবে, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। নেগেটিভ কি হবে, হি ডিডন্ট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। সে কি স্কুলে গিয়েছিল, তাহলে কি হবে, ডিড হি গো টু স্কুল, ডিড হি গো টু স্কুল। দে ইট, এই ইটের পাস্ট ফর্ম বা ভি টু হচ্ছে এইট। জাস্ট এই বিষয়গুলো আমাকে আগে জানতে হবে। তারা ভাত খেয়েছিল, তারা ভাত খায়নি, দে ডিডন্ট ইট, দে ডিডন্ট ইট রাইস, তারা ভাত খায়নি। তারা কি ভাত খেয়েছিল, তাহলে কি হচ্ছে, ডিড দে ইট রাইস, ডিড দে ইট রাইস। এবার দেখেন হি এইট রাইস, এখানেও হি আছে, হি এইট। এইখানে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস টেস কিছু হবে না, ওটা জাস্ট পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। হি এইট রাইস, সে ভাত খেয়েছিল, তাহলে সে ভাত খায়নি, সে ভাত খায়নি, হি ডিড নট, হি ডিডন্ট ইট রাইস। সে কি ভাত খেয়েছিল, তখন কি হবে, যে ডিড হি ইট রাইস, ইউ রাইট এ লেটার, এই রাইট এর পরিবর্তে হবে ইউ রোট আ লেটার। রাইট এর পাস্ট ফর্ম হচ্ছে রোট। এই যে ভি টু গুলো বসাতে হবে অ্যাফার্মেটিভে, বাট নেগেটিভে কিন্তু ভি ওয়ান থাকবে, কারণ আমি ডিড এর ব্যবহার করছি। ডিড কি, পাস্ট ফর্মের ভার্ব, সো ডিড বসালে মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে। ইউ ডিডন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লিখেছিলে, তুমি চিঠি লেখোনি। তাহলে তুমি কি চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট আ লেটার। তাহলে আমি যদি বলি তুমি কোথায় চিঠি লিখেছিলে, ওয়ার ডিড ইউ রাইট আ লেটার। তুমি কখন চিঠি লিখেছিলে, এইখানেই জাস্ট বসাতে হবে ওয়েন ডিড ইউ রাইট আ লেটার। তুমি কিভাবে চিঠি লিখেছিলে, হাউ ডিড ইউ রাইট আ লেটার। তুমি কেন চিঠি লেখোনি, ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার। সো এইভাবে কিন্তু আপনারা এই সেন্টেন্স গুলোকেও নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ আপনারা করতে পারেন। এটা কঠিন না, খুবই সহজ, আমরা নিজেরাই কঠিন করে ফেলি। তাহলে এটা গেল প্রেজেন্ট সিম্পল, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে কেউ কোনো কাজ করে। এটা গেল পাস্ট সিম্পল, অতীতে কোনো কাজ হয়ে গেছে। দেখেন এইখান থেকে কিভাবে স্পিকিং ডেভেলপ করতে হয়, কিভাবে আপনার প্রেজেন্টেশন দিবেন, সেগুলো আমি দেখাচ্ছি। এটা গেল পাস্ট সিম্পল, জাস্ট ডু এর জায়গায় মানে ডু ডাজ এর জায়গায় ডিড ব্যবহার করলাম। ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসবে। আর পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে, ভি টু। এবার আমি যদি বলি ফিউচার টেন্স, ফিউচার টেন্সটা খুবই সহজ। এই সাবজেক্টের পর একটা উইল বসাবেন, কোনো শ্যাল না, মনে রাখবেন উইল, উইল প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এখানে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে এই উইল এর ব্যবহারটাই হয়। যেমন এইখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এরকম হবে, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের আগে উইল বসালেই কথাটা ফিউচারে চলে যাবে। তিনটা টেন্স না, প্রেজেন্ট পাস্ট ফিউচার, মানে অতীত বর্তমান ভবিষ্যৎ। তো ভবিষ্যৎটা কি হবে, হবে এই যে আই উইল রিড আ বুক, আমি একটা বই পড়বো। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। হি উইল গো টু স্কুল, এখানে উইল বসালে আর গোস না, হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। দে উইল ইট রাইস, তারা ভাত খাবে। অর্থাৎ কেউ কিছু করবে, খাবে, যাবে, খেলবে, নিবে, পড়বে, এরকম ব বা বেন থাকলে এটা ফিউচার। ইউ উইল রাইট আ লেটার, তুমি একটা চিঠি লিখবে। এই আমার হয়ে গেল ফিউচার টেন্স। আর যখন আপনি নেগেটিভ করবেন, এর আগে যেমন আমরা ডু ডাজ ডিড বসিয়েছি, এখানে বসাবো জাস্ট উইল নট। প্রেজেন্ট
আর পাস্ট টেন্সে ডু ডাজ ডিড এর ব্যবহার হয়। বাকি সবগুলো টেন্সে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ওই মেইন বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে, যে হেল্পিং ভার্ব থাকে, তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যায়। অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে ওইটা সাবজেক্টের অ্যাগেনলি ইন্টারোগেটিভ হয়। অর্থাৎ আই ডোন্ট রিড আ বুক, এখানে হবে আই ওন্ট রিড আ বুক। ওন্ট মানে উইল নট। আই উইল রিড আ বুক, আমি বই পড়বো। আই ওন্ট মানে আই উইল নট রিড আ বুক, আমি বই পড়বো না। এরপর উইল আই রিড আ বুক, আমি কি বই পড়বো? আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই ওন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না, মানে আই উইল নট। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। হি ওন্ট গো টু স্কুল, সে স্কুলে যাবে না। উইল হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে? উইল হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে? দে উইল ইট রাইস, তারা ভাত খাবে। দে ওন্ট ইট রাইস, তারা ভাত খাবে না। উইল দে ইট রাইস, তারা কি ভাত খাবে? উইল দে ইট রাইস, তারা কি ভাত খাবে? হি উইল ইট রাইস, সে ভাত খাবে। সে ভাত খাবে না। হি ওন্ট ইট রাইস, হি ওন্ট ইট রাইস। উইল হি ইট রাইস, সে কি ভাত খাবে? উইল হি ইট রাইস, সে কি ভাত খাবে? সে কি ভাত খাবে? ইউ উইল রাইট এ লেটার, তুমি একটা চিঠি লিখবে। তুমি চিঠি লিখবে না। ইউ ওন্ট রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখবে? তুমি কি চিঠি লিখবে? তখন কি হবে? জাস্ট উইল ইউ রাইট আ লেটার, উইল ইউ রাইট আ লেটার। তুমি কোথায় চিঠি লিখবে? ওয়ার উইল ইউ রাইট আ লেটার। আমার লেখা যে বইটা আছে স্পিক ইংলিশ, ওই বইটাতে প্রত্যেকটা টেন্সের ফাংশন ডিটেলসে দেওয়া আছে। নেগেটিভ ইন্টারোগেটিভ, কিভাবে করতে হবে, ডাবল ইউ এইচ ওয়ার্ড কিভাবে করতে হবে, সেগুলো স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে টেবিলের মাধ্যমে দেওয়া আছে। তাহলে এই গেল তিনটা সিম্পল বা তিনটা ইনডিফিনিট টেন্স। এই তিনটা সিম্পল টেন্স দিয়ে আপনারা চেষ্টা করতে হবে আপনাদের কথা বলার, স্পিকিং করার, প্রেজেন্টেশন তৈরি করার, যেটা আমি দেখিয়েছি অলরেডি। মনে করেন আমি, আই। এবার আপনি প্রতিদিন যে কাজগুলো করেন সেগুলো আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে লেখেন। ফর এক্সাম্পল, আই গেট আপ। দেখেন, গেট আপ মানে কি? ওঠা। আই গেট আপ ভেরি আর্লি ইন দা মর্নিং এভরিডে। আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। জাস্ট ভার্বগুলোর উপর ফোকাস করেন। আফটার দ্যাট আই গো টু স্কুল অ্যান্ড আই টেক মাই লাঞ্চ অ্যাট 2 p.m. আমি 2টায় লাঞ্চ করি। দেন আই came back from home. Then I came back from home at 5 p.m. and say Maghrib prayer. Then I watch TV news for some time. After that, I spent some time with my family. আমি আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। I read book for 1 hour. After reading book, বই পড়ার পর, I take my dinner. Lastly, I go to bed for এর পর আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে, মানে প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। সো এই যে প্রেজেন্টেশনটা আমি তৈরি করলাম, লিখলাম যে আমি প্রতিদিন কি কাজ করি। আমি প্রতিদিন কি কাজ করি বা আমার প্রতিদিনের কাজ কি, অর্থাৎ মাই ডেইলি অ্যাক্টিভিটিস। এইভাবে আপনি প্রতিদিন কি কাজ করেন, আপনার কাজগুলো কি, তার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। ইন দ্য সেম ওয়ে আমরা কথা বলতে পারি না কেন, টাইমের পরিবর্তন করতে পারি না। আমি যদি বলি যে মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আমার গতকালকে কাজ। আমি যদি আপনাকে বলি যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন, ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন? দেখেন জাস্ট কি করবেন।
আপনার ভার্ব গুলোর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এই যে আই গেট আপ, এখানে আপনাকে বলতে হবে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং। এই এভরিডে জায়গায় আপনি বলবেন ইয়েস্টারডে, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড ইডি, আই ব্রাশড মাই টিথ অ্যান্ড টেক, এর পাস্ট ফর্ম হচ্ছে টু। এই জিনিসটা না জানলে ইংলিশে কথা বলা যায় না। ভার্বের ফর্ম, আফটার দ্যাট আই গো, গোয়ের জায়গায় আই ওয়েন্ট টু স্কুল, অ্যান্ড আই টেক মাই লাঞ্চ, টেকের জায়গায় আই টুক মাই লাঞ্চ, আই took my lunch. Try to understand here. I took my lunch at 2 p.m. Then I came back. ও এখানে এটা হবে I come back. এটা হবে I come back. আমি বাসায় আসি হোম, আচ্ছা, at 5 p.m. এরপর হচ্ছে কি I came back home from I came back from I came back, এখানে কোনো from টর্ম হবে না, জাস্ট হোম at 5 p.m. I came back, এখানে হোম at 5 p.m. এরপর দেখেন তাহলে আমি জাস্ট চেঞ্জটা কোথায় করলাম, আমাদের পরিবর্তনটা কোথায়, ভিতরে ভার্বের ফর্মে। আমি লিখছি গট আপ, আমি লিখছি ব্রাশড, আমি লিখছি ওয়েন্ট, কি লিখছি ওয়েন্ট, আমি লিখছি টুক, টেকের পাস্ট ফর্ম কি টুক, হ্যাঁ, আমি লিখছি কেম ব্যাক, মানে কি ফিরে এসেছিলাম, কাম ব্যাক ফিরে আসি, at 5 p.m. and say মাগরিব প্রেয়ার, তাহলে এখানে হচ্ছে আমার said, and said মাগরিব প্রেয়ার, এটা past tense। then I watched news watched TV news for some time, I watched TV news for some time। then I spent, এর past form spent, I spent spent, I spent some time with my family, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। এই যে I read book for 1 hour, ভার্বের ফর্মের ব্যবহারটা শিখতে হবে। I took my dinner, lastly I went to bed for sleeping, অবশেষে আমি আহ, আমি ঘুমাতে গিয়েছিলাম। আহ, এই হচ্ছে আমার গতকালকের কাজ ছিল। আমি যদি বলি আগামীকালকের কাজ আপনার কি হবে সারাদিন, হোয়াট উইল ইউ ডু টুমরো, এটা ইংলিশ আমাকে বলেন তো, বলতে পারবেন ইংলিশ আমার সামনে ডিসক্রাইব করতে পারবেন আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি হবে? তখন এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন আমার সামনে? জাস্ট এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স, এখানে আই গেট আপ, আই উইল গেট আপ বলেন, আই গেট এর জায়গায় আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো, এখানে এভরিডে হবে না, এখানে কি হবে টুমরো। এইভাবে কথার পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। আমি যে টেন্স শিখবো, যে স্ট্রাকচার শিখবো, সেটাকে প্র্যাকটিক্যালি যাতে আমরা ব্যবহার করতে পারি, প্র্যাকটিক্যাল কনভারসেশন কমিউনিকেশন বা স্পিকিং এ যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটার উপর ফোকাস করতে হবে। আই উইল গো টু স্কুল অ্যান্ড টেক মাই লাঞ্চ এট 2 p.m. দেন আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক, আমি বাসায় আসবো at 5 p.m. and say Maghrib prayer. Then I will watch TV. I will watch TV news for some time. After that, After that, I will spend some time with my family. Then I will read book. I will read book for 1 hour. I will read book for 1 hour. আমি 1 ঘন্টার জন্য বই পড়বো। After reading book, I will take, অর্থাৎ ফিউচারের কথা বলতে গেলে নট পাস্ট বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের আগে কিন্তু উইলটা বলবে। লাস্টলি আই উইল গো টু বেড ফর স্লিপিং। এইভাবে আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, এই তিনটা টাইমের উপর ডিপেন্ড করে তিনটা টেন্স ব্যবহার করে, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, আর ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, যদি তিনটা টাইমের উপর তিনটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, দেখবেন আপনার এই টেন্স নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এবং আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, এই 12টার ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটা টেন্সের স্ট্রাকচার। এইবার দেখেন তিনটা সিম্পল টেন্স গেল, এইবার দেখেন এইটাকে এইটাকে আমরা আবার, আমি আবার নিয়ে আসবো এখানে। এবার আমি যদি একটু কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, যেমন সাবজেক্ট প্লাস দেখেন এই জায়গাটাতে এই যে ফিউচার টেন্সে উইল ছিল না, এখানে অ্যাম, ইজ, আর, এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর এই ভার্ব অনেক জায়গায় ভার্ব ফোর হয়, বা এখানে বলা যায় যে ভার্ব প্লাস আইএনজি, আইএনজি, এই ভার্ব অন প্লাস আইএনজি, এইটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে এখানে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসবে কি অ্যাম, ইজ, আর। বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়, মানে রাইট নাও আমি এখন ক্লাস নিচ্ছি, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম টেকিং ইউর ক্লাস, আপনারা ক্লাস করছেন, অর্থাৎ আই অ্যাম, এখানে অ্যাম হবে
এখানে কি হবে? রিডিং। আই এম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। হি ইজ গোয়িং টু স্কুল, ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। আর দে আর দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। হি ইজ হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। আর ইউ আর রাইটিং আ লেটার, রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। আর যখনই আপনি নেগেটিভ করবেন বা ইন্টারোগেটিভ করবেন, এই আই অ্যাম রিডিং না বলে আই অ্যাম নট রিডিং, আই অ্যাম নট রিডিং আ বুক, আমি আমি বই পড়ছি না। তাহলে এটা হবে অ্যাম, আগে আগে অক্সিলারি ভার্ব আই, রিডিং। অ্যাম আই রিডিং আ বুক, অ্যাম আই রিডিং আ বুক, এখানে কি হবে? আই অ্যাম নট গোয়িং, আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। তো এখানে কি হবে? অ্যাম আই অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি? হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে হি ইজেন্ট, অর্থাৎ ইজন্ট, হি ইজন্ট ISNT গোয়িং, সে স্কুলে যাচ্ছে না টু স্কুল। ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে? ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে? দে আর ইটিং রাইস, এটা কি হবে? দে আর নট ইটিং রাইস, দে আর নট ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে না। এবার কি হবে এখানে? আর দে ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে? আর দে ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে? হি ইজ ইটিং রাইস, তাহলে হি ইজন্ট, অর্থাৎ প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ডু, ডাজ বা ডিড এর ব্যবহার আপনারা দেখছেন। বাকি যতগুলো টেন্স আছে, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই মেইন স্ট্রাকচারের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে বা হেল্পিং ভার্ব থাকে, সেইটার ব্যবহারটা বুঝতে হবে। জাস্ট তার সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়, সেই ভার্বটা সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্টারোগেটিভ হয়। ঠিক আছে, এইটা আপনারা একটু ব্রেনে রাখবেন। হ্যাঁ, তাহলে দেখবেন সহজে করতে পারবেন। ইউ আরন্ট রাইটিং আ লেটার, তুমি চিঠি লিখছো না, তুমি কি চিঠি লিখছো? অর্থাৎ এটা কি হবে? যে RUWRITING, আর ইউ রাইটিং TING, আর ইউ রাইটিং এ লেটার, তুমি কি একটা চিঠি লিখছো? সো এইভাবে কিন্তু এই সেন্টেন্স গুলো হবে। ইউ আর রাইটিং এ লেটার, তুমি চিঠি লিখছো। ইউ আরন্ট রাইটিং এ লেটার, আর ইউ রাইটিং এ লেটার, তুমি কি একটা চিঠি লিখছো? হাউ আর ইউ রাইটিং এ লেটার, তুমি কিভাবে একটা চিঠি লিখছো? সো এই যেটা করলাম না, এই সেম ওয়েতে এরকম সব কিছু থাকবে। জাস্ট এই যে অ্যামিজার, দেখেন, এই অ্যামিজারের জায়গায় আপনি যদি কি করবেন, আপনি যদি এখানে জাস্ট ওয়াজ এর বসান, তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যার বাংলা অর্থ হচ্ছে অতীতে কেউ কোনো কাজ করছিল। আই অ্যাম, আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটা বই পড়ছিলাম মানে পড়িতেছিলাম। আই ওয়াজ নট রিডিং আ বুক, পড়তেছিলাম না। ওয়াজ আই রিডিং আ বুক, আমি কি একটা বই পড়তেছিলাম? এইখানে আই এম গোয়িং টু স্কুল, জাস্ট আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, যাচ্ছিলাম না। ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি যাচ্ছিলাম? হি ইজ গোয়িং টু স্কুল, সে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে যাচ্ছিল। হি ওয়াজন্ট গোয়িং টু স্কুল, হি ওয়াজন্ট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল না। ওয়াজ হি গোয়িং টু স্কুল, কি হবে? ওয়াজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছিল? দে ওয়ার, দে ওয়ার ইটিং রাইস, তারা ভাত খাচ্ছিল। দে ওয়ার নট ইটিং রাইস, তারা ভাত খাচ্ছিল না। ওয়ার দে ইটিং রাইস, ওয়ার দে ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছিল? হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল। হি ওয়াজ ইটিং রাইস, হি ওয়াজেন্ট ওয়াজেন্ট হি ওয়াজেন্ট ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল না, সে ভাত খাচ্ছিল না। ওয়াজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছিল? ওয়াজ হি ইটিং রাইস। ইউ ওয়ার রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছিলে। ইউ ওয়ার নট রাইটিং আ লেটার, তুমি একটা তুমি একটা চিঠি লিখছিলে না বা লিখতেছিলে না। ওয়ার ইউ রাইটিং আ লেটার, তুমি কি একটা চিঠি লিখছিলে? ইন দ্য সেম ওয়েতে আপনি অ্যাম ইজ আর বসালে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর বসালে পাস্ট কন্টিনিউয়াস। এইখানে যদি জাস্ট শ্যাল বি বা উইল বি বসান, তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস। অক্সিলারি ভার্ব হিসাবে উইল বি। আর কি হবে? মেইন ভার্বের সাথে এনজি, অর্থাৎ আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। এখানে যদি বলি আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটা বই পড়তেছিলাম। আর যদি বলি আই উইল বি রিডিং আ বুক, আমি একটা বই পড়তে থাকবো। ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে, কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আই উইল নট বি, আই উইল নট, এই বিটা এখানে আসবে সাবজেক্ট নটের পর।
রিডিং আ বুক, আমি একটা বই পড়তে থাকবো না। এখানে হচ্ছে উইল, এরপর হচ্ছে আই, এখানে একটা বি হবে, অর্থাৎ আই এর পরে বিটা বসবে যখন ইন্টারোগেটিভ করবেন। উইল আই বি রিডিং আ বুক, আমি কি বই পড়তে থাকবো? এ দেখেন, আই উইল বি, আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই, এখানে কি হবে? উইল নট, আই উইল নট, এইবার হবে বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। এখানে কি হবে? উইল বিটা একসাথে আগে আসবে না, উইল আই বি হবে যখন আপনি ইন্টারোগেটিভ করবেন। উইল আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো? উইল আই বি গোয়িং টু স্কুল, হি উইল বি গোয়িং টু স্কুল, সে স্কুলে যেতে থাকবে। তো এখানে হচ্ছে হি ওন্ট, মানে ওন্ট কে কন্ট্রাস্ট বা সংক্ষেপে উইল নট বলা হয়। হি ওন্ট বি গোয়িং টু স্কুল, সে স্কুলে যেতে থাকবে না। এবার উইল, আগে হবে উইল, তারপর হি, দেখেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, উইল হি, এবার হবে বিটা, উইল হি বি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যেতে থাকবে? সে কি স্কুলে যেতে থাকবে? তাহলে এই গেল হচ্ছে মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্সের কথা বললাম? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস। আবার দেখেন তিনটা ইনডিফিনিট তো দেখালাম, তিনটা কন্টিনিউয়াস হলো এটা। আর যেটা দরকার সেটা হচ্ছে প্রেজেন্টের পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই যে ভার্বের এক দুই, এটা হচ্ছে 3 নাম্বার ফর্ম বসে। এখানে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে হ্যাভ অথবা হ্যাজ এর ব্যবহার করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজটা কখন বসে? ওই যে প্রেজেন্ট সিম্পল টেন্সে যেমন সাবজেক্ট থার্ড পারসন হলে এস বা ইএস ছিল ভার্বের সাথে, এইটাও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ হি সি ইট বা কোনো সিঙ্গেল নাম যদি থাকে তাহলে হ্যাজ বসে, আদার্স সব জায়গায় হ্যাভ। যেমন আই, এখানে হবে হ্যাভ, আই হ্যাভ। এবার হচ্ছে রেড আ বুক, বাংলা অর্থ আমি একটা বই পড়েছি। এইটা ডেফিনেশনটা কেমন? কোন একটা কাজ রিসেন্টলি সম্পন্ন হয়েছে, কেউ কোন একটা কাজ করেছে বাট খুব বেশিক্ষণ আগে করেনি, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে, এটাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কোন একটা কাজ হয়েছে, রিসেন্টলি হয়েছে, কেউ করেছে বাট বেশিক্ষণ আগে করেনি বা হয়নি, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ রেড এ বুক, আমি একটা বই পড়েছি। আই হ্যাভ নট রেড আ বুক, আমি একটা বই পড়িনি। হ্যাভ আই, আচ্ছা কোশ্চেনটা কি হবে? জাস্ট হ্যাভ আই রেড আ বুক, আমি কি একটা বই পড়েছি? আই হ্যাভ, আই হ্যাভ গন টু স্কুল, গো ওয়েন্ট, গন, আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ, আই হ্যাভ নট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। এখানে জাস্ট কি হবে? এখানে হচ্ছে হ্যাভ আই গন টু স্কুল, হ্যাভ আই গন টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছি? হি হ্যাজ, হি, এখানে হ্যাজ হবে আর হবে, হবে না। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে, গো ওয়েন্ট গন। হি হ্যাজ নট গন টু স্কুল, সে স্কুলে যায়নি। হি হ্যাজ নট গন টু স্কুল, সে স্কুলে যায়নি। তাহলে সে কি স্কুলে গিয়েছে? সে কি স্কুলে গিয়েছে? জাস্ট হ্যাজ হি, হ্যাজ হি গন টু স্কুল, হ্যাজ হি গন টু স্কুল, সে কি স্কুলে গিয়েছে? দেখেন, ইউ হ্যাভ রিটেন, রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখেছো, তুমি একটা চিঠি লিখেছো। ইউ হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখেছো, তুমি একটা চিঠি লিখেছো। নেগেটিভ কি হবে? ইউ, ইউ হ্যাভ নট রিটেন আ লেটার, তুমি চিঠি লেখোনি। তুমি কি একটা চিঠি লিখেছো? হ্যাভ ইউ রিটেন আ লেটার, হ্যাভ ইউ রিটেন আ লেটার, তুমি কি একটা চিঠি লিখেছো? সো এইভাবে কিন্তু এই সেন্টেন্স গুলো তৈরি হবে। এই যে 7টা টেন্স দেখালাম না, আপনারা যদি কেউ এই 7টা টেন্সের ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা রাখতে পারেন, আর কোনো কিছু শেখার দরকার নেই। এই 7টা টেন্স দিয়ে ইংলিশের যাবতীয় সব কথা টেন্সের ভিতরে যা আছে বলা যায়। বাকি যেগুলো আছে ওই টেন্স গুলো অ্যাক্টিভ না অতটা, মোস্ট অফ দ্য টাইম যে কোনো কনভারসেশন, যে কোনো কমিউনিকেশন, স্পিকিং এর ক্ষেত্রে মেইনলি এই 7টা টেন্সের স্ট্রাকচার সব থেকে বেশি ব্যবহৃত হয়, এই 7টা টেন্সের ফাংশন সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো এদের টাইমটা বুঝতে হবে, এদের সেন্টেন্স গুলোতে ভার্বের ফর্মের সঠিক প্লেস বা সঠিক অবস্থানটা বুঝতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়, এটা হচ্ছে মেইন বিষয়। এটা বোঝার পর আপনাদের কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স ট্রান্সলেট করা শিখতে হবে। প্র্যাকটিক্যাল সেন্টেন্স ট্রান্সলেট বিষয়টা কি? এই টেন্স রিলেটেড কিছু সেন্টেন্স যেগুলো আপনাদেরকে একটু দেখতে হবে যে আপনি এগুলো ডেভেলপ করতে পারেন কিনা। যেমন দেখেন এখানে
কয়েকটা বাক্য আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই বাক্যগুলো আপনারা দেখেন যে ট্রান্সলেট করতে সক্ষম হন কিনা। বলছে তুমি কি আমাকে চেনো, তাহলে এটা কোন টেন্স বলেন তো? একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, অ্যাজ ইউজুয়াল কোনো কথা হয়, এটা কোন টেন্স বলতে পারবেন? তুমি কি আমাকে চেনো কোন টেন্স? Present indefinite. তাহলে ইংলিশ কি হবে? Do you know me? Do you know me? ডু ইউ নো মি, হ্যাঁ আমি তোমাকে চিনি, তাহলে কি হবে? Yes, I know you. Yes, I know you. I know you. এবার দেখেন, তুমি এখন কি করছো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এই যে কি, এই কিটা হচ্ছে দীর্ঘিকার। যদি দীর্ঘিকার থাকে তাহলে ডাবল ইউজ করছেন, কি হবে? হোয়াট আর ইউ ডুইং নাও, বলেন তো কি হবে? হোয়াট আর ইউ ডুইং নাও? What are you doing now? রাইট। আমি ইংরেজি প্র্যাকটিস করছি, তাহলে এটা কি হবে? I am practicing English. আই অ্যাম প্র্যাকটিসিং ইংলিশ। তুমি কি দুপুরের খাবার খেয়েছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বলেন তো কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি কি দুপুরের খাবার খেয়েছো? Have you eaten rice? ইটেন রাইস না, এটা এরকম, হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ, হ্যাভ ইউ ইটেন ইউর লাঞ্চ, ইটেন টেকেন হ্যাড এগুলো ব্যবহার করতে পারেন, বাট রাইস তো আর না, এখানে তো ভাত লেখা নেই। দুপুরের খাবার তাহলে লাঞ্চ। আমি এখনো খাইনি, আই হ্যাভ নট ইটেন ইয়েট। Eaten ইয়েট, yet. ওয়াই ইটি। এবার দেখেন, সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে, সে সকাল থেকে অপেক্ষা করছে। এই যে বাক্যটা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। এটা হচ্ছে অনেক আগে থেকে শুরু করে, অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করছে বোঝালে এই ধরনের সেন্টেন্স আসে। এটা আগে প্র্যাকটিস করতে হবে না অতটা, আর যদি কেউ পারেন সেটা তো ভালো, বাট আমি যে সাতটা দেখালাম ওই সাতটি টেন্স বেশি করে প্র্যাকটিস করবেন। ওগুলো হচ্ছে মোস্ট ইউজফুল স্ট্রাকচার। এগুলোকে দিয়েই আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং সলভ করব। তো সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে, এটা ইংলিশ হচ্ছে এরকম, দেখেন, ফর হাউ লং হ্যাজ হি বিন ওয়েটিং। ফর হাউ লং হ্যাজ হি বিন ওয়েটিং, বলছি সে সকাল থেকে অপেক্ষা করছে। শহীদুল ইসলাম মিউট রাখেন একটু। দেখেন, সে সকাল থেকে অপেক্ষা করছে, তাহলে হি হ্যাজ বিন ওয়েটিং সিন্স মর্নিং। মানে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা পিরিয়ড অফ টাইম থাকে। যদি ধরে বোঝায় তাহলে ফর, যদি থেকে বোঝায় তাহলে সিন্স, পয়েন্ট অফ টাইম বোঝালে এটা এরকম, হি হ্যাজ বিন ওয়েটিং সিন্স মর্নিং। আচ্ছা, এর পরেরটা আপনারা সকলে বলেন তো, গতকাল তুমি কোথায় গিয়েছিলে, এটার ইংলিশ কি হবে? গতকাল তুমি কোথায় গিয়েছিলে? I have you. Yesterday. এটা পাস্ট টেন্সের কোশ্চেন, I had you. Where did you হ্যাড না। go yesterday? পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড এর ব্যবহার হবে। ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, কি হবে? ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। বলছে আমি হাসপাতালে গিয়েছিলাম, তাহলে এটা কি হবে? আমি হাসপাতালে গিয়েছিলাম, এটা কি হবে? I went to hospital. না, অ্যাফার্মেটিভে তো কোনো ডিড বসবে না, I অ্যাফার্মেটিভে went to কোনো ডিড hospital. বসবে না। আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, আমি হসপিটালে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ মেইন যে ভার্বটা সেটার ভি টু, গো মানে যাওয়া, এর ভি টু হচ্ছে ওয়েন্ট। যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, আবারও বলছি যে সাবজেক্টই হোক, নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করলে ডিডের ব্যবহার করতে হবে। আর ডিড ব্যবহার করলে ওই ওয়েন্ট আর থাকবে না, ওইটা আবার বেস ফর্মে চলে আসবে। ওই বাক্যে কোনো ওয়েন্ট টোয়েন্ট কোনো কিছু বলা যাবে না। ডিডেন্ট গো, দেখেন, আমি হাসপাতালে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। আপনি যদি বলেন আমি হাসপাতালে যাইনি, আই ডিডন্ট গো টু দ্য হসপিটাল, তখন আর ওয়েন্ট হবে না। তুমি কোথায় গিয়েছিলে, ওয়ার ডিড ইউ গো। তুমি কি হাসপাতালে গিয়েছিলে, ডিড ইউ গো টু দ্য হসপিটাল। অর্থাৎ কোশ্চেন বা নেগেটিভে ডিড এর ব্যবহার হয়। ডিড ব্যবহার হলে মেইন ভার্বটা জাস্ট বেস ফর্মে থাকবে। বাট যখন শুধু অ্যাফার্মেটিভ হয়, শুধু অ্যাফার্মেটিভ, আমি হাসপাতালে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার। আমি বইটা পড়েছিলাম, আই রেড আ বুক। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু দ্য স্কুল। সে ইংরেজি বলেছিল, হি স্পোক ইংলিশ। সে ইংরেজি বলেনি, হি ডিডন্ট স্পিক ইংলিশ। সে কি ইংরেজি বলেছিল, ডিড হি স্পিক ইংলিশ। তুমি ঘরটা পরিষ্কার করেছিলে, ইউ ক্লিন দ্য রুম। তুমি ঘরটা পরিষ্কার করনি, ইউ ডিডন্ট ক্লিন দ্য রুম। তুমি কি ঘরটা পরিষ্কার করেছিলে, ডিড ইউ ক্লিন দ্য রুম। সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার, ডি আর ই ডাব্লিউ, হি ড্রিউ আ পিকচার।
সে ছবি আঁকেনি। হি ডিডন্ট ড্র আ পিকচার, হি ডিডন্ট ড্র আ পিকচার। সে কি একটা ছবি এঁকেছিল? ডিড হি ড্র আ পিকচার? ডিড হি ড্র আ পিকচার? সে কি ছবি আঁকেনি? ডিডন্ট হি ড্র আ পিকচার। সে কোথায় ছবি এঁকেছিল? ওয়ার ডিড হি ড্র আ পিকচার? ওয়ার ডিড হি ড্র আ পিকচার? সে কেন ছবিটা এঁকেছিল? ওয়াই ডিড হি ড্র দ্য পিকচার? তুমি যখন ফোন করলে তখন সে কি করছিল? এখানে দুটো ক্লজ। when you called, এটা past simple বা past indefinite. what was he doing, এটা past continuous, অতীতে কোনো কাজ চলছিল, সে তখন ঘুমাচ্ছিল। আমি যদি বলি সে ঘুমিয়েছিল, he slept, slept, এটা past simple, বাট সে ঘুমাচ্ছিল, এটা past continuous, he was sleeping, he was sleeping, সে ঘুমিয়েছিল, he slept, সে ঘুমাচ্ছিল, he was sleeping, past continuous। এইগুলো লাগবে না, এগুলো লাগবে না। এইটা দেখেন, প্রেজেন্ট। আহ 8 থেকে দেখেন, বলেন শহীদুল ইসলাম এটা কিভাবে? স্যার আমি বলতে চাচ্ছিলাম এই যে যে কোশ্চেন গুলো আছে কোশ্চেন গুলো আমাদের পিডিএফ দিয়ে দেন, দিয়ে যাতে দিব, আমরা প্র্যাকটিস করতে পারি দিয়ে বাসায়। দিব, দিয়ে দিব, দিয়ে দিব, আপনাদের দিয়ে দিব। এই সবগুলোই আপনারা পাবেন। তো দেখেন, এই 7 নম্বর দেখা লাগবে না, এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার অতটা হয় না ইংলিশ ল্যাঙ্গুয়েজে। 8 নাম্বার থেকে দেখেন, 8 নাম্বার। তুমি কি আগামীকাল অফিসে আসবে? বলেন তো এটা ইংলিশ কি হবে? তুমি কি আগামীকাল অফিসে আসবে? Will you come to office tomorrow? হ্যাঁ, আমি আগামীকাল ছুটি নিব, তাহলে কি হবে? I will take ছুটি tomorrow. আই উইল টেক ছুটি। Leave. I will take leave. আই উইল টেক লিভ টুমরো। কাল এই সময়ে তুমি কি করতে থাকবে? Tomorrow this time. দেখেন, এটা ফিউচার কন্টিনিউয়াস। যদি কেউ দুইটা ডিভাইস অন করে থাকেন একসাথে, একটা মিউট রাখেন, তা না হলে এরকম বাফার হবে, কিন্তু আমি মিউট করতে বাধ্য হব। দেখেন, কাল এই সময়ে তুমি কি করতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কি হবে? উইল বি। দেখেন এটা এরকম, হোয়াট, এরপর ডাব্লিউএইচ শর্ট, হোয়াট উইল ইউ বি ডুইং দিস টাইম টুমোরো। দিস টাইম, এবার হচ্ছে টুমোরো, টিএমও আর আর ডব্লিউ। বলতো কি বললাম, এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস। কি হবে তাহলে? হোয়াট উইল ইউ বি ডুইং দিস টাইম টুমোরো। হোয়াট উইল ইউ বি ডুইং, হোয়াট উইল ইউ বি ডুইং, আমি বিমানে ভ্রমণ করতে থাকবো। আই উইল বি ট্রাভেলিং on the air. I will be traveling on the air or aeroplane, যাই বলেন না কেন। সো এটা কোন টেন্স বললাম বলেন তো? ফিউচার কন্টিনিউয়াস। তুমি কি কাজটি শেষ করেছো? প্রেজেন্ট পারফেক্ট। কি হবে? হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, আমি এই মাত্র শেষ করলাম। আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও, আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও। তোমরা কতদিন ধরে এই শহরে বাস করছো? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং দিস সিটি। আমি যে কয়টা টেন্স দেখালাম, আপনার এই রেকর্ডেড ক্লাসটা ভালোভাবে দেখবেন। এই কয়টা টেন্সের প্র্যাকটিসে আগে করবেন। আর এই যা যা লিখে লিখে করালাম না আজকে, ওই জানো এই জায়গাটাতে যা যা লিখে লিখে করালাম, এইটার একটা পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব। এই পিডিএফটা দিলে আপনারা নিজেরা এটা দেখবেন, প্লাস রেকর্ডেড ক্লাসটা দেখবেন। দেখার পর এই জায়গাটা ভালোভাবে বোঝার পর, এই এই যে সেন্টেন্স ট্রান্সলেশন গুলো এখন দেখাচ্ছি, এই ট্রান্সলেশন গুলো কিন্তু আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। সো এই সেন্টেন্স ট্রান্সলেশন গুলো আহ, আপনারা তখন করার চেষ্টা করবেন একটু, কারণ এটা করতে হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা করতে গেলে আপনি দেখবেন যে কোন ধরনের প্রবলেম ফেস করেন, সেটা নোট ডাউন করবেন, আমি সেটা সলভ করে দিব। আপনার যদি মনে হয় যে স্যার এই টেন্সের সঙ্গে ওই টেন্স আমার মনে হচ্ছে সেম, আমি বুঝতেছি না, টেন্সের স্ট্রাকচার গুলো একই রকম হয়ে যাচ্ছে, তখন সেই জায়গাটাতে আমি সলভ করব। হ্যাঁ, এই ধরনের প্রবলেম গুলো নিজে বের করতে হয়। যে আমি টেন্স শিখলাম, আমি টেন্স শেখার পর প্র্যাকটিক্যালি কিছু সেন্টেন্স ট্রান্সলেশন করছি বা অ্যানালাইসিস করছি। এই অ্যানালাইসিস করতে গেলে আমার ভুলটা কোথায় হচ্ছে এটা আপনাকেই ধরতে হবে, নিজেকে এটা ধরতে হবে যে আমার এটা কোথায় সমস্যা, সমস্যাটা ঠিক কোন জায়গায় হচ্ছে, সেটা আমি নোট ডাউন করব। তারপর আপনি আমাকে প্রশ্ন করেন। দেখেন, সব দিন আপনাদের দিয়ে কথা বলাতে গেলে আপনারা শিখতে পারবেন না, আমি ক্লাস নিতে পারবো না। আমাকে লেকচার দিতে
দিতে হবে, অর্থাৎ আমাকে টাইম দিতে হবে। কারণ আমি যদি না পড়াই আপনি কি শিখবেন? আমি আহ, আপনাদের লাস্ট যে ক্লাস শুক্রবার নিয়েছি কোশ্চেন অ্যান্সার সেশন, সো এরকম কোশ্চেন অ্যান্সার সেশন আরো থাকবে, অনেক করতে পারবেন, যেখানে ওপেন ডিসকাশন থাকবে। আপনারা কথা বলবেন, আমি আপনাদের কাছে কোশ্চেন করবো, আপনারা কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দিব। বাট যেগুলো লেকচার দেওয়ার জায়গা, যেগুলো আপনাদের বোঝাতে হবে, যে স্ট্রাকচার গুলো শেখাতে হবে, এগুলো যদি আমি না শেখাই, শুধু কথা বলে গেলে তো আপনারা পারবেন না। এই জন্য বলছি, আপনাদের এই আজকে যা যা বললাম, যা যা দেখালাম, এটা হাইলাইট করবেন, একবার রিভিউ করবেন ক্লাসটা করার পর। এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো আপনারা দেখবেন যে নিজেরা ট্রান্সলেট করতে পারেন কিনা, এইগুলো আপনারা একটু দেখবেন। যেটা পারেন না সেটা আলাদাভাবে রাখবেন, যেটা পারেন যেটা পারেন না সেটা নোট করবেন, আমাকে জানাবেন। এর ভিতরে আমি বলছি পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা টেন্স আমি দেখাইনি। তো যদি আপনারা এটা নিজেরা করতে পারেন ভালো, না পারলে দরকার নাই, আমি না হয় নেক্সট ক্লাস এটা আরো ভালোভাবে দুইটা বুঝাই দিব। আজকে যদি ওই দুইটাও বোঝাতে যাই তখন আরো সমস্যা হয়ে যাবে। সো যেটা বলছি আপনারা একটু দেখবেন। যেমন দেখেন, সে কি আগামীকাল পরীক্ষা দিতে থাকবে, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আমি যদি বলি সে কি আগামীকাল পরীক্ষা দিবে, তাহলে ফিউচার ইনডিফিনিট। এখানে বলছে তোমার বন্ধু কি তোমাকে সাহায্য করেছিল, এরকম বাংলা দেখে আপনি টেন্সটা আইডেন্টিফাই করতে পারেন কিনা এইটাকে একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। তোমার বন্ধু কি তোমাকে সাহায্য করেছিল? হ্যাঁ, সে আমাকে অনেক সাহায্য করেছিল, তাহলে এটা করেছিল। আবার বলছে তুমি কি বইটা পড়ে শেষ করেছো, তাহলে এটা করেছো, এখানে কিন্তু করেছিলে নেই, করেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট। এইটা আপনি ধরতে পারছেন কিনা, যে বাংলাটা দেখে, প্র্যাকটিক্যাল বাংলা সেন্টেন্স গুলো দেখে আপনি ধরতে পারছেন কিনা যেটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস, বা এটা প্রেজেন্ট পারফেক্ট। এটা ধরতে সক্ষম হলে আপনি ট্রান্সলেট করতে পারবেন। তাহলে তোমার বন্ধু কি তোমাকে সাহায্য করেছিল? ডিড ইউর ফ্রেন্ড হেল্প ইউ? খুবই সিম্পল, ইয়েস হি হেল্পড মি আ লট, সে আমাকে অনেক সাহায্য করেছিল। তুমি কি বইটা পড়ে শেষ করেছো, অর্থাৎ রিসেন্ট কোন একটা কাজ হয়েছে। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছো বইটা পড়ে? এটা জাস্ট এরকম। রিডিং দ্য বুক, আমি প্রায় অর্ধেকটা পড়েছি। আই হ্যাভ রেড অলমোস্ট হাফ অফ দিস বুক। সো আই হ্যাভ রেড, হ্যাভ ইউ ফিনিশড। সো এই যে ফাংশন গুলো, এটা আপনি ধরতে পারেন কিনা, এটা আপনি বুঝতে পারেন কিনা। শিশুটি কেন কাঁদছিল, আমি যদি বলতাম শিশুটি কেন কেঁদেছিল, তখন কি হতো জানেন? ওয়াই ডিড দ্য কিড ক্রাই, হোয়াই ডিড দ্য চাইল্ড ক্রাই, বা কিড ক্রাই। বাট কাজ ছিল, তাহলে এটা কি হবে? ওয়াই ওয়াজ দ্য চাইল্ড ক্রাইং, এটা পাস্ট কন্টিনিউয়াস। ওয়াই ওয়াজ দ্য চাইল্ড ক্রাইং, কারণ সে তার খেলনা হারিয়ে ফেলেছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। বিকজ হি লস্ট হিজ টয়েস, হি লস্ট হিজ টয়েস, লস্ট। তুমি কি চা খাবে? উইল ইউ টেক টি? আমি এখন কিছু খাবো না, আই ওয়ন্ট টেক এনিথিং। তুমি গত রাতে কখন ঘুমিয়েছিলে? ওয়েন ডিড ইউ স্লিপ লাস্ট নাইট? ওয়েন, এটা পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলতাম তুমি কখন ঘুমাচ্ছিলে, ওয়েন ওয়াজ ইউ স্লিপিং, ওয়ার ইউ স্লিপিং, ওয়েন ওয়ার ইউ স্লিপিং, তুমি কখন ঘুমাচ্ছিলে। এখন বলছি তুমি কখন ঘুমিয়েছিলে, ওয়েন ডিড ইউ স্লিপ, আমি রাত 12টায় ঘুমিয়েছিলাম। তাহলে আই স্লেপ্ট অ্যাট 12 p.m, অর্থাৎ এম, অর্থাৎ আপনার যখন অ্যাফার্মেটিভ হবে স্লেপ্ট, SLEPT V2, বাট যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন ডিড এর ব্যবহার, তো কখন, তাহলে ওয়েন ডিড। তুমি কি ঘুমিয়েছিলে? ডিড ইউ স্লিপ? ওয়েন ডিড ইউ স্লিপ, তুমি কখন ঘুমিয়েছিলে। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো আপনারা করবেন। আমি কি আপনাদের বোঝাতে পারলাম কি বলছি? দেখেন, আমি যে কয়টা টেন্স পড়ালাম, 7টা টেন্স পড়াইছি, এই 7টা টেন্স আপনারা ভালোভাবে দেখে, টেন্সের ডেফিনেশন দেখে, স্ট্রাকচার দেখে, এই যে প্র্যাকটিক্যাল বাক্যগুলো আছে এটার PDF ফাইল আমি পাঠিয়ে দিচ্ছি এখন, এটা আপনারা করতে পারেন কিনা নিজেরা একটু দেখুন। সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, বারবার বলি। নিজেরা যদি না দেখেন, নিজেরা যদি চর্চা না করেন, টাইম না দেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার সমস্যাটা কোথায়, কিভাবে সমাধান করতে হবে। ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? Yes, sir.